শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের লাইভটা এখন শুনছেন এবং পরবর্তীতে শুনেন তাদেরকে আমাদের লাইভে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। তো আমরা প্রতিনিধিদের মতো আজকেও উন্মুক্ত আলোচনা শুরু করেছি। তো আমাদের মডারেটর সাহেব খুব শীঘ্রই আমাদের সাথে যুক্ত হবেন। আজকের উন্মুক্ত আলোচনায় প্রতিদিনের মতো প্রতিদিনকার ঘটনা বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে এবং চেষ্টা করা হবে যাতে করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কিছু দেশের ভালোর জন্য কোনো জিনিস আমরা চিন্তা করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি খুব শীঘ্রই আমাদের আলোচক বৃন্দ চলে আসবেন। ততক্ষণ আমরা একটা বক্তার কিছু বক্তব্য শুনি। মসজিদে ধর্ম ব্যবসার মধ্যে ছিলাম, তো মাননীয় ইমামের বক্তব্য অনেক দেখেছি। দেখে মানে এই তাওহিদ গ্রহণ করার পরেও মোটামুটি ধর্ম ব্যবসার মধ্যে ছিলাম। আমি ওই 22 সালের 3রা ডিসেম্বর যখন বাওয়াল পয়েন্টে ওইখানে একটা হয়েছিল, সম্মেলন হয়েছিল, ওইখান থেকে আমি সাইন করেছি। তো তারপরে যখন দেখতেছি যে এইখানে রিচার্জ যতই করি ততই আমার ভিতরে একটা চিন্তা আসে যে আমি আগুন নিয়ে খেলা করতেছি। সত্যি আমি জানতেছি, কিন্তু সেটা ভিতরে আমার একটা ভয়, সেটা হইতেছে বর্তমান সমাজ, বর্তমান পরিস্থিতি। আমাদের সত্য সংগ্রাম ভাইয়া মডারেটর সাহেব আমাদের মাঝে চলে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আপনাকে স্বাগত আমাদের আজকের উন্মুক্ত live-এ। তো আমি লাইভটা স্টার্ট করে দিয়েছি। তো আপনার কোনো বিষয়ে আলোচনা থাকলে বলতে শুরু করুন। ধন্যবাদ হামিদ ভাই। তো আশা করি আপনি ভালো আছেন। তাহলে আজকে আমরা জি। বর্তমান প্রেক্ষাপট তাইলে বর্তমানে আপনাদের ওদিকের পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের আলোচনা, এবং বিশেষ করে ধন্যবাদ দিই যে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর ধন্যবাদ দিই দর্শকদের, যারা এই লাইভটিকে দেখতে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা যুক্ত হতে চান যুক্ত হতে পারেন, যে যার মন্তব্য পেশ করতে পারেন। আর প্রথম অবস্থায় একটা কথা বলি, সে আপনার কাছে কি কোনো আপনার দেশাত্মবোধক কোনো গান আছে? দেশাত্মবোধক গান। ওই যে একটা গান আছে না, ও আমার দেশের মাটি। একটু একটা দেশাত্মবোধক গান দিয়েই শুরু করি, যেহেতু দেশভিত্তিক আলোচনা, এখানে একটু দেশাত্মবোধক গান হইলে ভালো হয় না? কারণ বিনোদনেরও তো দরকার আছে। অবশ্যই। কারণ বর্তমান যে পরিস্থিতি, মানুষের মনে তো এমনিতেই অশান্তি, বা সবাই চিন্তিত আপনার দেশ বা নিজেদের নিয়ে বা পরিবার নিয়ে, বা যারা স্বজন প্রীতি আছে সবাইকে নিয়েই। তাইলে এর মধ্যে থেকে যদি একটু আনন্দ উপভোগ করা যায়। ঠিক আছে, আমি 1 মিনিট সময় দিন, আমি চালু করে দিচ্ছি। হুম 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 হুম। একটা দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যে ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কারণ এই দেশের মাটি থেকেই আমাদের জন্ম, বা এই দেশের মাটি থেকেই তো আমরা যত ফসল বলেন, যা কিছুই বলেন, এই মাটি থেকেই তো উৎপাদিত হয়, যেটা খেয়ে আমরা বেঁচে আছি। তাইলে মাটিও তো মা মাটি, এই মিলেই তো সবকিছু। ও আমার দেশের মাটি। আপনি 2 লাইন গেয়ে দিন ততক্ষণ। ওই তো আমি ওই তো গাইলাম। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাকে বিশ্বময়ের আঁচল পাতায়
ও আমার দেশের মাটি, তোমার ঠেকাই মাথা, তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিশেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তোমার তা ডাউনলোড করতে পারছেন? আসলে ডাউনলোড করছিলাম, একটা ডাউনলোড হয়েও আবার সাপোর্ট করছে না, তো এর জন্য আমি আবার আরেকটা ডাউনলোড করছি। কারণ করেন করেন স্ট্রিমিয়ার্ডের করেন, সব গান আবার সাপোর্ট করে না, তো এর জন্য একটু হইতে পারে, সমস্যা করে মাঝে হইতে মাঝে। পারে। একবার না হলে সরি, ভুলে আরেকটা চাপ পড়ে গিয়েছিল। যাক, কোনো ব্যাপার না, ব্যাপার না, আবার দেখেন, হয়ে যাবে। পারছি না, গান তো দিলাম ডাউনলোড। আজকে তো দেখলাম অনেক জেলা মিলে একটা সমাবেশ, প্রত্যেকটা জেলায় তো একটা সমাবেশ, যে ইসরায়েলের উদ্দেশ্যে তারা রওনা দিবে যুদ্ধ করার জন্য। এর মাধ্যমে যদি শান্তি প্রতিষ্ঠা হয় সেইটাই তো বড় কিছু। যেহেতু আমরা যে দেশেই বাস করি, এখন সভ্য মানুষ হিসেবে এইটুকুই বলা যায় যে মানুষ হিসেবে এই যুদ্ধ জিনিসটা এটা তো আমরা কেউই পছন্দ করি না। কারণ সবাই তো চায় যে শান্তিতে বসবাস করতে, এরকম তো মনোভাব। আবার সব মানুষ যে একেবারে শান্তি চায় সেটাও না, বিশৃঙ্খলা করার মতো তো মানুষ আছে, যে ভালো আর মন্দ দুইটা জিনিসই তো মানুষের ভিতরে বিরাজ করে। অনেক জায়গায় মিছিল দেখলাম, দেখা যাক কি হয়। কি আসছে? কেউ আসেনি। না, এটা ক্যামেরাটা অন করা, এটা কার? আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। ক্যামেরাটা অফ করে দেন, ক্যামেরাটা অন করা যেহেতু। যে ব্যাক স্টেজে আছে, সমস্যা হবে না। যাক, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি গানটা আপনি ডাইরেক্ট আমার এখান থেকে শুনিয়ে দিই, হ্যাঁ? এখান থেকে যেহেতু প্রবলেম হচ্ছে, আমি গানটা মাইকের মাধ্যমে শুনিয়ে দিচ্ছি। মানে সামনে আপনার এই সামনে আনতে পারছি না গ্রাফিক্স। কোন একটা কারণে আনতে পারছি না। আমি তবু চেষ্টা করেছিলাম, দেখি তো শুনিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় আজকে লাইভে আমার ঢুকতেই অসুবিধা হয়ে গেছে, তার পরবর্তীতে ঢুকতে পারছি। দেখেন একভাবে যদি শুরু করা যায়, যে এই গানটা দিয়ে আমরা শুরু করব। আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি,
তোমার পরে একাই মাথা, তোমাতে বিস্ময়ে, তোমাতে বিস্ময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সাথে, তুমি মিলেছ মোর প্রাণের মনে, মিশেছ মোর দেহের সাথে। সাউন্ডে ঝামেলা করে হামিদ ভাই। তুমি মিলেছ মোর প্রাণের মনে, তোমার শ্যামল বরণ কোমল মোর প্রেমর গাথা। আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। ওমা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমিও মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, ও মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ওমা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি
বিধাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। শেষ? জি, গান শেষ। যাক, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তারপর যাই হোক, সামনে তো গ্রাফিক্সটা আনা গেল না, তারপর ওই সাউন্ডে যতটুকু হয়েছে অতটুকুতেই ধন্যবাদ। এখন মূল কথা হয়েছে, এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো ধরেন আগের থেকে আরো দিনকে দিনকে আপনার খারাপের দিকে যাচ্ছে। এখন যে এই যে অনেক জেলায় যে দেখলাম যে আপনার সমাবেশ করতেছে যে যুদ্ধ যাওয়ার জন্য, যে তারা যাবে, কিন্তু আদৌ কি ওখানে ধরেন এক একটা জায়গায় তো ধরেন হয়তো 100 বা তার বেশিও হইতে পারে, আদৌ কি এরকম কোনো ভিসা বা এরকম কোনো কিছুর ব্যবস্থা কি আপনার ওখানে এত জনসংখ্যা নিয়ে ওখানে কি যাওয়া কি আদৌ সম্ভব হবে কি? এরকম কোনো যদি কিছু জানা থাকে তাইলে আপনি বলতে পারেন। উম, আপনি বেসিক্যালি কোন জায়গায় যাওয়ার কথা বলতেছেন? মানে ইসরায়েলে যুদ্ধের জন্য। ইসরায়েলের যুদ্ধের জন্য বাঙালিরা যাবে এটা? না, তারা তো এরকম একটা প্রস্তুতি নিতেছে, অনেক জায়গা থেকেই তো নিতেছে, যেহেতু আহ, এক যেহেতু যে যে নির্যাতিত যে শিশুরা বা স্বাভাবিক ব্যাপার যে একটা মুসলিম দেশে এরকম একটা সমস্যা, সেখানে তো শুধু মুসলিমদের না, সেখানে তো বিভিন্ন ধর্মাবলম্বীরাই তো ওখানে যাওয়ার জন্য একটা চিন্তা ভাবনায় তারা আছে, এরকম ভাবেই তো বিভিন্ন জায়গায় সমাবেশ হইতেছে, এটা তো দেখলাম কয়েকটা জেলার লোকই তো মিছিল করতেছে। আমি বলছি সেই সেই প্রসঙ্গে। ও, তারা যদি যেতে চায় তাহলে আহ, তারা অবশ্যই যেতে পারে গাজায়, যেহেতু গাজার সাথে যুদ্ধ চলছে সেই হিসাবে তারা অবশ্যই যেতে পারে। কিন্তু না, সেটা কি আমি যাওয়া মনে করি, আদৌ কি সম্ভব? কেন সম্ভব না, অবশ্যই সম্ভব। না, সেইটাই সেইটাই তো কনফার্ম হওয়া দরকার। যদি গিয়ে ধরেন একটা দেশকে যদি আপনার স্বাধীন করতে পারে বা একটা দেশকে যদি সমস্ত দায় সংকটের হাত থেকে রক্ষা করতে পারে, সেখানে তো আর ভাই দ্বিমত করার কিছু নাই। যেহেতু আমাদের এই যে ভাইয়েরা বা যে পদক্ষেপটা নিচ্ছে, আহ, তাইলে এটা তো আপনার আহ, বারবার আপনার এইটাই আসে যে যাই হোক যে পদক্ষেপটা নিছে, তাইলে এই যে পদক্ষেপ নিছে এটাকে আপনি কি হিসেবে দেখতেছেন হামিদ ভাই, যদি একটু বলতেন। জি, একটা মিনিট, কল কার আসলো? কি ফোন আসছে? মাইকেল মানিক ভাই কল দিল, আমি এদিকে লিঙ্কটা একটু ফেসবুকে শেয়ার করছিলাম, তো উনি আবার তা এদিক থেকে মাইকেল কল মানিক দিচ্ছে। ভাইকে লিঙ্কটা দিয়ে দেন তাইলে হামিদ ভাই, লিঙ্কটা দিয়ে দেন, উনি এখানে আসুক, হয়তোবা ওনার আসার ইচ্ছে আছে হয়তোবা। হুম, লিঙ্কটা দিয়ে দেন, সমস্যা নাই, আমরা একটু না অপেক্ষা করলাম। কারণ ইতিহাস সম্বন্ধে তো ওনার ভালো জ্ঞান আছে বা ভালো ধারণা আছে, তাহলে ইতিহাস সম্বন্ধেও কিছু না আলোচনা করলো। আপনি কি বলেন? অবশ্যই। তাহলে ওনাকে লিঙ্কটা দিয়ে দেন, আমার সাথে তো আর উনি অ্যাড নাই। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হুম, এখন ঠিক আছে। আমি আসলে প্রাইভেট চ্যাটের লিংকটা দিয়ে আসলাম ওখানে, সরি, প্রাইভেট চ্যাট বলি কেন, ওই আমাদের লিংকটা ফেসবুক যে পেজটা আছে ওখানে লিংকটা দিয়ে দিয়েছি।
মানিক ভাইকেও দিয়ে দিয়েছি। এখন উনি বলছে ওনার ওখানে যেতে 5 মিনিটের জন্য। তো অলরেডি আমি একটাতে যুক্ত আছি, এর জন্য ওইটাতে দিয়ে দিলাম লিংক। ও, উনি একটাতে যুক্ত আছে, এই তো। হুম। যা হোক, ওনার সময় মতো উনি আসুক। তারপর যেটা বলছিলাম যে এই সম্বন্ধে আপনার মন্তব্য কি বলেন তো, যে যদি ওখানে যায় বা যদি যেতে পারে, যদি সেখানে গিয়ে কিরকম পরিস্থিতি বা কিরকম পরিবেশ তৈরি হইতে পারে, এবং আদৌ কি এই আপনার যুদ্ধ বিগ্রহ থেকে যে বাচ্চারা কষ্ট পাইতেছে বা যে মানুষগুলো অনাহারি আছে বা যে মানুষগুলোর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, সেই আতঙ্ক থেকে কি আদৌ তারা কি রক্ষা পাবে, সেরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে? উম, আমার দিক থেকে যদি বলি তাহলে এখনো সেরকম কোনো পদক্ষেপ তো কোনো সরকার বা কোনো দেশ থেকে নেওয়া হচ্ছে না। তো অবশ্যই এটার একটা অবস্থান নেওয়া উচিত, যাতে করে মানে মানুষরা বুঝতে পারে যে মানুষের কি করা উচিত। কিন্তু এই যে মনে করেন যে শিশু হত্যা বা মানুষ হত্যা বা যেসব নারীদেরকে হত্যা করা হচ্ছে, এরা আদৌ হত্যা হতেছে কিনা সেটা আগে দেখতে হবে, কারণ তারা তো আসলে দেশের জন্য কি করছে বা দেশের কি অবস্থার মধ্যে আছে। এক মিনিট। না, তারপর দেখেন আরো সৈনিক। পূর্ব, হুম, কি কোনো কাজ করেন পূর্ব, কিন্তু অনেক ইতিহাস যেটা আমি পড়লাম, যে হুম, প্যালেস্টাইনের সাথেও নাকি একবার এরকম একটা ঘটনা হয়েছিল। এ সম্বন্ধে কি আপনি কিছু শুনছেন বা জানেন? প্যালেস্টাইন সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই। না, আমি শুনছিলাম, এখন সত্যি না মিথ্যে সেটা তো আর আমি জানি না, যেটা পড়ছি। তারপর যাই হোক, ওটা পিছনের ইতিহাসটা নয় বাদই দিলাম, ওটা তো আর ধৈর্য রেখে লাভ নাই। এখন বর্তমানেরটা বলাটাই বেটার মনে করি, কারণ বর্তমান যে সংকট বা বর্তমান যে পরিস্থিতি, এখন এই পরিস্থিতি মোতাবেকই তো মানুষ এক একটা। কি হইলো ভাই? জি, আমার এক্ষেত্রে কোনো আওয়াজ শোনা গেছিল? হ্যালো। হ্যাঁ, ওখান থেকে একটা আওয়াজ শোনা গেছিল। কি আওয়াজ সেটা আমি জানি না, একটা নয়েজ আসছিল, যে ভগবান নাকি বলছিল। না, মানিক ভাই যে লাইভে আছে আমি সেটা দেখছিলাম, তো একজন মোমেন সেখানে যুক্ত হয়েছে, নাম হলো হুম, সত্যের সৈনিক। হুম, হুম, হুম। তো এর জন্য হয়তো উনি আমাকে ডাকছিলেন। ও, তার যাই হোক, এখন তাদের লাইফ যেটা এখন তারা পরিচালনা করুক, ওটা হইছে তাদেরই। কারণ আমাদের আলোচনার তো এখন যেটা বলছিলাম, যাই হোক, এখন পূর্বে অনেক কিছুই হইতে পারে, এখন যেমন মনে করেন বাংলাদেশের যে সাথে। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো যে ওই দেশের তাদের মানুষগুলোকে যদি আমরা হিসাব করি যে তাদের সুরক্ষা দিতে যাব, তাহলে সুরক্ষা দিতে গেলে তো আমাদের এখান থেকে আমরা সাধারণ মানুষরা যারা আছি, যারা আহ, মানে হুজুকে বাঙালি বা হুজুকে মুসলিমও বলতে পারি, যারা মনে করছি যে ইসরায়েলকে নাস্তানাবুদ করলে হয়তো বা ইসলাম বিজয়ী হবে, আসলে এটা একটা ভুল কথা। ইসরায়েলকে যদি নাস্তানাবুদ করতে হয় তাহলে প্রথমত আপনাদেরকে সেখানে যেতে হবে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে হবে। যেমন বাংলাদেশে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, ভারত কিন্তু বাংলাদেশকে সাহায্য করেছিল। যদি বাংলাদেশ কে ভারত সাহায্য না করতো তাহলে হয়তো বাংলাদেশ আজকে বাংলাদেশ হতো না। কারণ এই যে যারা আপনার যুদ্ধ করেছে তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছিল, যেটা ভারত থেকে দেওয়া হয়েছিল। ভারত থেকে তারা ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিল। আবার বাংলাদেশ থেকে অনেক সৈনিক বাংলাদেশে ঢুকেছিল যুদ্ধ করার জন্য। আপনি একটা জিনিস খেয়াল করবেন সত্য সংগ্রাম ভাই, যেদিন দেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর, সেখানে যখন স্বাক্ষর করা হয়েছিল সেখানে কিন্তু একজন আপনার ইন্ডিয়ান একজন ব্যক্তি ওখানে যুক্ত ছিলেন। আপনি নামটা ছবিটা মনে যদি আছে? দেখেন। নামটা মনে আছে আপনার? নামটা মনে নেই, তবে একজন শিখ একজন ব্যক্তি উনি যুক্ত ছিলেন। শিখ হইতে হুম। পারে।
উনি মাথায় পাগড়ি পরা ছিলেন, আপনি ভালো করে খেয়াল করবেন ছবিটা। শিখ না পাঞ্জাবি? আহ, পাগড়িওয়ালারা তো বেশিরভাগই পাঞ্জাবের পাঞ্জাবি। পাঞ্জাবের ওদেরকে ধর্ম অনুযায়ী শিখ বলে। ওরা পাঞ্জাবের মানুষ হিসাবে পাঞ্জাবি বলা হয়, তবে ওদের ধর্মটা হলো শিখ। হইতে পারে, শিখ ধর্মের গুরু তো আবার গুরু নান। হুম। তো এখন মনে করেন যে যেসব ব্যক্তিরা আমাদেরকে সাহায্য করেছিল বাংলাদেশকে স্বাধীন হওয়ার জন্য, সেরকম ভাবে যদি ওদের দেশের আশেপাশের দেশরা যদি তাদেরকে সাহায্য করে, তাহলে অবশ্যই ইসরায়েলকে তারা নাস্তানাবুদ করতে বেশি সময় লাগবে না। এখন যদি বাংলাদেশ থেকে তারা যায়, বাংলাদেশ থেকে গিয়ে তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে, এখন ওইখানে তো প্লেনটা ল্যান্ড হতে হবে। ইসরায়েল থেকে যদি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা যদি জানতে পারে, তারা তো ইসরায়েল দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে প্লেনটা ব্লাস্ট করে দিতে পারে। তো সেখানে প্লেনের মধ্যে প্লেনটাও ক্ষতিগ্রস্ত, পাশাপাশি মানুষ যারা যাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত। তো না যুদ্ধ তাইলে করার আগেই তারা শহীদ হয়ে যাবে। আপনি যেটা বলছেন যে নাস্তানাবুদের কথা, যে ইসরায়েলকে, তাইলে আপনি যতটা ভাই সহজ মনে করছেন ততটা কিন্তু সবকিছু সহজ না। যেহেতু অবশ্যই। আরো অন্য অন্য রাষ্ট্র আছে, দেখেন সেখানে সৌদি আরব আছে, তারপর আরো তো মুসলিম কান্ট্রি গুলো আছে, গাজা বাদ দিয়ে, গাজা তো ধরেন যুদ্ধ চলে, আরো তো আশেপাশে আপনার ইরান, তেহরান, আরো বহুত দেশ আছে না, কিন্তু তারা কেন নীরব? তারা কেন নীরব রয়েছে? বা অনেকে তো অন্য অন্য দেশ থেকে প্রতিবাদ তো করতেছে। এখন মূল কথা হইছে এইটাই যে ভাই, যতটা সহজ আমরা মনে করি অতটা কিন্তু সবকিছু সহজ না। যেহেতু তাদের আপনার যে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ গুলা, সেটা কিন্তু অনেক দেশের সাথেই জড়িত। যেহেতু এই বিষয়ে গতকাল তো আপনার একটা ভিডিও তো অবশ্যই আপনি দেখাইছেন, তারপরেও এখন ওটার কোনো কথা না। এখন আমরা সাধারণ মানুষ হিসাবে এইটুক বলতে পারি যে যুদ্ধটা থেমে যাক। কারণ কি, যে পরিস্থিতি বা যেগুলো আমরা দেখি, আসলে মানুষ হিসেবে কিন্তু এগুলো সহ্য করার মতো কোনো জিনিস না। কারণ কি, যে ওই যে আমি বললাম না যে একজনে ভুল করে কিন্তু সেই ভুলের মাসুল কিন্তু সবাই কিন্তু সেটা ভোগ করে। একটা পরিবার থেকেই উদাহরণ দিই, আর দেশের অবস্থাও ঠিক কিন্তু তেমনই, যে কিছু কিছু মানুষের ভুলের জন্য কিন্তু পুরা দেশটাই কিন্তু আজকে রসাতলে। কারণ যুদ্ধ অবশ্যই। বিগ্রহ এ দিয়ে কখনো কোনো কিছু সমাধান কিন্তু সহজে কিন্তু হয় না। একটা রাজ্য দখলের জন্য আগে যেমন রাজারা যুদ্ধ করত, যুদ্ধ যদি রাজায় জিতে যাইতো তাইলে সেই রাজ্যটা ওই রাজার হইতো। তা তখন তো যুদ্ধ হইতো ঘোড়া বা ঢাল তরোয়াল নিয়ে, কিন্তু এখন তো যুদ্ধ তো আর ঘোড়া ব্যবহার হয় না, এখন তো ব্যবহার হয় কি, যে ক্ষেপণাস্ত্র, মিসাইল, পারমাণবিক বোমা, এইসব দিয়ে। যাতে মনে করেন একটা পারমাণবিক বোমা যদি এক জায়গায় ছোড়ে সেখানে কি থাকে বলেন? এই তো অনেক আচ্ছা, ভিডিওতে আমাদের তো দেখছি। মাওলানা সাহেবও যুক্ত শুক্র হয়েছেন, ওনাকেও কথা বলবেন, সমস্যা নেই। হ্যাঁ, শুক্র আলী ভাই, ধন্যবাদ। কেমন আছেন? আছি, ভালোই আছি ভাই। ভাই সমস্যা ক্যামেরাটা নেই। বন্ধ করেন ভাইয়া, ক্যামেরা বন্ধ করেন ভাই, কারণ আপনার সেফটিটা বড় দরকার। আপনার জীবনটা অনেক মূল্যবান ভাই। ছাড়া কারণ আগে দরকার আপনাকে নেই, যে অশান্তির মধ্যে আছি, যে অশান্তির মধ্যে আছি ভাই, বেঁচে থেকে আর লাভ নেই। তো এখানে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, শান্তি পরিবার, সমাজ, রাষ্ট্রে কোনো জায়গায় নেই। আগে হয়তো মনে করেছিলাম যে ছেলে পিলে মানুষ করলাম, সাদা রঙের বৌমা একটা আনবো, দুনিয়ায় ন্যাস প্যাস করে বেড়াবে, সুখ শান্তি করে বেড়াবে, আর বুড়ো সর্দার একটু আব্বা আব্বা করে ডাকবে, আদর যত্ন করবে। ওরে ভাই রে ভাই, ও যে কি জাহান্নামের আগুন, জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম ভাই। তার চাইতে আমার সেফটির কোনো প্রয়োজন নেই। আমাকে জবাই করা হোক, আমাকে খতম করা হোক, এ জাহান্নাম থেকে আল্লাহ যদি কোন জাহান্নামে দেয় সে জাহান্নামে চলে যায়। বলেননি ভাই? হ্যাঁ, সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর মতো আপনি তর্জমাটা যা করলেন ভাই, অসাধারণ। ধন্যবাদ। তারপর যাই হোক, শুকুর আলী ভাই, তা আপনাদের ওদিকের পরিস্থিতি বর্তমানে কেমন? কি অবস্থা?
আমাদের এখানে পরিস্থিতি এখন থমথমে ভাব বিরাজ করছে। আমাদের এখানে একটা জামাতের আমি যা মোড়লরা একটা বিএনপির লোককে মানে মার্ডার করে খুন করে ফেলেছিল। মানুষটা মূলত বিএনপিরই ছিল, কিন্তু আওয়ামী লীগের ভিতরে যোগ দিয়ে মানে নিরাপত্তার ভিতরে ছিল। এখন যখন বিএনপি পাশ করেছে, ঢাকা একটা ওই হামিদ ভাই কে কর্মস্থল জানি ছিল আসছিল। সেখানে। হুম, জি। তা পূর্ব শত্রুতার জের ধরে তাকে মানে ভেজেই ফেলেছে। এখন আমাদের এই থানার ভিতরে যত বিয়ে সকলের নামে মার্ডার কেস হয়েছে। এখন জামাত আল্লাহর আবার বিএনপির নামে হয়তো কেস করেছে কিনা জানি না, সকলে একটা থমথমে ভাব বিরাজ করছে। মানে ঠান্ডা হয়ে গিয়েছে, কখন যে আবার গরম হয়ে উঠবে তার তো কোনো ঠিক নেই। এই অবস্থা বিরাজ করছে, এই অবস্থার মধ্যে আছে। আর আওয়ামী লীগের লোকরা তো ঠান্ডা তো আগেতেই হয়ে গেছে, তারা যত সম্ভব নিজেদের নিরাপত্তার খাতিরে কথাবার্তা, ঝগড়া ঝঞ্ঝাট, একটা চা খাওয়ার দরকার গোপনে খেয়ে বাড়ি চলে যাচ্ছে। এই ছিল আমার এলাকার পরিবেশ। জি। রে, আসছিল নাকি হামিদ ভাই? ও, আজ আমি বড় বললাম সিরাজের ওপরে তিথি আপু আসছিল সিরাজের লাইভে। সিরাজি তো গদগদ হয়ে আমি প্রায় 10 মিনিট মতো আমি তাদের স্টেজে উঠতেই পারলাম না, তো আমাকে তুললই না। হয়তো সে মেয়ে মানুষের সাথে কথা কাছে কথা বিঘ্ন ঘটবে সিরাজির, যার কারণে সিরাজি আমাকে অ্যাড করে নাই। যার কারণে মহা দুঃখে আমি আছি। জি। ভাই দুঃখ পাবার এখানে কি আছে বলেন? তার লাইফ, সে যদি অ্যাড না করে সেখানে আপনি কি বা আমি কি বা হামিদ ভাই কি? সেখানে তো আর আমাদের কিছু করার নাই, কারণ ওই আলোচনা করতে করতে বলছেন মহিলা মানুষ, করতে করতে সে হয়তো ওই গেস্টের দিকে তার হয়তো খেয়াল নাই, এরকম হইতে পারে। আবার অনেক সময় আছে যে আলোচনার সাপেক্ষে অনেক সময় অনেককে কিন্তু যুক্ত করে না, এরকম অনেক জায়গায় আছে। কিন্তু হয়েছে কি, যারা পরিচিত বা পূর্ব পরিচিত তারা আসলে লাইভে, তখন যদি বলা হয় যে ভাই আপনি একটু আনমিউট কইরা থাকেন, কথা বলার যখন সুযোগ দেওয়া হবে তখন কথা বললেন, এইটুকুই তো যথেষ্ট। কিন্তু কি জন্য যে উনি অ্যাড করে নাই এটা আমি কিছুটা হইলেও বুঝি। যাই হোক, ওটা বললে লাভ নাই। কারণ আহ, যেখানে আপনার ভালো লাগবে আপনি সেখানে আসবেন, সমস্যা কি? আইসে আপনার যদি আপনার দুই একটা মনের কথা আপনি শেয়ার করবেন, বা দেশভিত্তিক বা আর আমি যে করছি আপনাদের পরিস্থিতি। সাথে এই জান্নাতের লাইভে এত মস্তানি সব করতো মিজানরা। আমি গেলে আমাকে কোন রকম পাত্তা দিত না, কিন্তু আমার শ্রোতা ছিল, কমেন্টে দেখতাম। কিন্তু ওই লাইভটা যখন আমি বেরিয়ে চলে আসলাম, ওই লাইভটা ধ্বংস হয়ে গেছে। মনে বড় দুঃখ, সিরাজিকে এত ভালোবাসতাম, সিরাজি আমাকে অ্যাড করলো না। যাই হোক, সিরাজিকে ক্ষমা করে দিলাম, মনের দুঃখ মনে থাক। যাক ভাই, দুঃখ রাইখে আর কি করবেন? তার লাইফ। এখন যখন লাইভের জনপ্রিয়তা বাইরে যায় ভাই, এরকম অনেক মানুষই আছে খোসা পাল্লাই ফেলায়। সে যা সিরিয়াসই না, ওরকম অনেক সিরিয়াসই আছে। ওটা দেখা দৃষ্টিতে যেটা বললাম। যাই হোক, যার যার প্র্যাকটিস নিয়ে ভাই শেষে থাক। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সবসময়ের জন্য। আপনার যখন খুশি আপনি আসবেন, আপনি আলোচনা করবেন, এইটাই তো আপনাদের কাছে আমাদের কাম্য। তারপর হামিদ ভাই আছে, আমি না থাকলেও হামিদ ভাই আছে, অসুবিধা কি? আর তাছাড়া আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান। তারপর বলেন তো, যে বর্তমানে যে ইসরায়েলের পরিস্থিতি নিয়ে ওদিকে কি আপনাদের ওদিকে কি কোনো সমাবেশ বা এরকম কোনো কিছু হয়েছে? সুতার মোড়, মহেশপুর থানার ভিতরে সুতার মোড়, সেখানে দেখলাম লাঠি সুটা নিয়ে সব মিছিল করতে গেল। ট্রলিতে গেল, ট্রলি গাড়িতে গেল, ভ্যান গাড়িতে গেল। সেখানে
পারবি না বল, এক মাসের ভাই ভাই আমি সেই কনে বাংলাদেশ কনে সেকেন্ডের মধ্যে পাচ্ছ না এখানকার না, তুমি যে কথাটা বলছো যে তুমি জিজ্ঞেস করেছো পারভিনের কাছে, ভালো কথা। কিন্তু তারা সংহতি প্রকাশ করলে যে আমরা, শিখতে পারি। হে ইসরায়েল তোমরা ধ্বংস হবে, আমরা ফিলিস্তিনের পক্ষে ঐক্য সংহতি জানাচ্ছি, সাবধান। সাবধান। তাইলে যাই হোক, পারে না বাল ছিটি আর ওটে রাত থাকতে বুঝেছো বাবা, সুদিরা সব। ভাই কথাই তো আছে যে ভাই আমরা হইছে হুজুকে বাঙালি। আসলে কি ভাই, সত্য সংগ্রাম ভাই, আসলে লাইফ যখন জমে যায় তখন আর হুম। এই জনম দুঃখীদের কথা আর থাকে না, বুঝেছো? বড় আকাশ আমাকে অবমূল্যায়ন করেছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ সিরাজিকে তুমি তলায় নামিয়ে দাও। হ্যাঁ, আল্লাহ হামিদ তুমি ভাই, বিশাল মিলকে আজকে এখন শুক্কুর আর আলী লোক ভাই, নেই ভাই, এখন শুধু মেসেজ দিচ্ছে, শুধু মেসেজ দিচ্ছে, বুঝেছো? আমি রাগ করেছি, আমি আর এখন যাবো না। ওই সেই ভারতে সে এক ঘুর ঘুইতে কথা বলছে, আর সে আব্বাস খলিফা ঘুর ঘুইতে রয়েছে, দুই ঘুর ঘুইতে খুদ খুঁজতে করছে। ওরে যা পারে করে। শুক্কুর আলী ভাই আজকে মনে পড়ে কষ্ট পাইছেন না ভাইয়া? তা একটু পালাম, কারণ হচ্ছে সিরাজের সাথে দীর্ঘ 4 বছর আগে লাইভে ফটো ছড়ো না, বন্ধু মানুষ, তার কোনো দুঃখ দেয়নি, সে প্রথম দুঃখ দিলে। কি বললে তোমার? তো আমি এটাই কষ্ট পেলাম যে মেয়ে মানুষ পালে যে মানুষ এইভাবে মেরাজে চলে যায়। ও মেহানির ঘরতে, ও মেহানির হাতে পেয়েছে সিরাজি, আর মানুষ নেই। হামিদ ভাই কিছু শোনেন ভাই, হামিদ ভাই, শুক্কুর আলী ভাই কি বলে? হামিদ ভাই, না, আমি শুনতেছি। তাহলে হামিদ ভাই আপনি একটু কন্টিনিউ করেন, আমি একটু খাইয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। এখানে সব থেকে বড় বিষয়টা হলো কি, দেখুন, আহ, আমরা বাংলাদেশে বলে যতই নাচানাচি করি, যতই ফালাফালি করি, যতই ভাঙচুর করি, ইসরায়েলের কিচ্ছু যায় আসে না। অথবা আমরা ওদের প্রতি, ওদের পতাকা মারাই বা ওদের দেশের সম্মানহানি করি, তাতেও এদের কিছু যায় আসে না, কারণ এরা এগুলো তোয়াক্কা করে না। কারণ এটা হলো, ভারত যদি হতো আপনাদের পার্শ্ববর্তী দেশ, তাদের কিছু ব্যক্তির মাথায় এই জিনিসগুলো ঢুকতো, যারা মনে করেন দেশকে ভালোবাসে, যারা দেশের প্রতি সম্মান করে। তো ওদের কাছে মানে ইসরায়েলের কাছে বাংলাদেশ কোনো কিছুই না, যে তারা সম্মান অপমান বোধটা রাখবে। তো আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে, রাস্তার স্কুল কলেজের মুখে ইসরায়েলের পতাকা এঁকে সেখানে মারিয়ে যাচ্ছে। ভারত কিন্তু এই ঘটনা যখন হয়েছিল তখন কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছিল। আপনি দেখবেন ইসরায়েলে কিন্তু কোনো পদক্ষেপ নেই, কারণ তাদের কাছে এটা কোনো অসম্মানের কি বিষয় মনে হচ্ছে না। বুঝতে পেরেছেন মনোহর সাহেব? তো এখানে সব থেকে বড় বিষয় হলো কি, এই যে দেশের যে অবকাঠামো, এটা ওরা কিন্তু যে ওরা কিন্তু সবাই কিন্তু নিজে থেকে যুদ্ধ করতে চায়নি। যখন যুদ্ধের জন্য আহ্বান করেছিল তখন তারা যুদ্ধ করতে গিয়েছে।
কেন একটা এরিয়া দুইটা দেশ কেন ব্যবহার করতে পারে না? এখানেই হলো আমার প্রশ্ন। একটা এরিয়া জেরুজালেম, যেটা গাজা এবং ইসরায়েলের পার্শ্ববর্তী এরিয়া। এই একটা জেরুজালেম এটা মুসলিমদের এরিয়া বলে গণ্য হতো নবী মোহাম্মদের আগেই, ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে, ইতিহাস অনুযায়ী। তো যেহেতু ইতিহাস অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালামের পর থেকে ওই দিক থেকে ঘুরেই কিন্তু মানুষ ইবাদত করত বা সালাত কায়েম করত, যখন তাদের ওই সময় যেরকম সালাত ছিল বা প্রার্থনা করত, যেটা আমরা বলি। তো যেহেতু সেখানে প্রার্থনার একটা অন্যরকম অবস্থান ছিল, সেখানে সেই অংশটা মুসলিমদেরই অংশ, এটা তারা মানে। কিন্তু এটা যে ফিলিস্তিনের অংশ, এটা তারা এখনো গ্রহণ করতে পারছে না। তো যেহেতু ফিলিস্তিনের অংশ হিসেবে গ্রহণ করতে পারছে না, এখানে তো আর ফিলিস্তিনের কোনো দোষ নেই। তাহলে তোমরা একটা এরিয়াকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে তোমরা সেটাকে এক্সট্রা সিকিউরিটি দুটো দেশ মিলে করো। দুইটা দেশের মধ্যে সাংঘর্ষিক না করে, আর মারামারি হানাহানি না করে, যেই মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষগুলো ওখানে সিকিউরিটিতে যদি রেখে দিত, তাও কিন্তু সেই দেশের এক দুইটা দেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো। এখন ওই যে মুসলিমদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আহ অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এখন ইসরায়েলরা হলো আপনার ইহুদি, তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে তো সে মুসলিম থাকছে না। এখন মুসলিম থাকতে গিয়ে তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। আর যুদ্ধের প্রথম রাগটা তো গাজা থেকে এসেছে, ফিলিস্তিন থেকে কিন্তু আসেনি। তাহলে এখানে আপনি কার দোষ বলে মনে করেন মাওলানা সাহেব? আমি দোষ বলে মনে করি এই ফিলিস্তিনিদের, এই মুসলমানদের যুদ্ধের সূত্রপাত এবং যে ট্রাম্প যে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানালো ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে, দুই পক্ষে যুদ্ধ বিনিময় চুক্তি মেনে নিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করলো। ঘোষণা করার পর যখন ইসরায়েল বলল যে আমাদের বন্দীগুলো তোমরা ছেড়ে দাও এবং যুদ্ধবিরতি মেনে নাও, কিন্তু এই যে ফিলিস্তিনের যে জঙ্গি সংগঠন হামাস, ওরা তো ফিলিস্তিনের লোকও নাই, ওরা হচ্ছে একটা দাঙ্গাবাজ। এই যে আরবের যত তেল সম্পদ আছে, এই তেলের টাকা তারা হচ্ছে আল-দিন বিজয় করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রের কাছ থেকে তেলের টাকা নেই। নেতাদের কাজ হচ্ছে ইহুদি নিধন করা। যেমন রাসূলের হাদিস আছে, যেমন একটা সময় আসবে যে ইহুদি নিধন করা হবে, তারপরে কোন ইহুদি যদি গাছের ভিতরে লুকিয়ে থাকে, গাছ বলে দেবে যে আমার এই কল্পনে একটা গাছের কল্পনে একটা একটা ইহুদি আছে। এখন তারা ইহুদি নিধন করতে পারলে, একটা ইহুদি মারতে পারলে তার 7টা জান্নাত পাবে। এই কথার পরিপ্রেক্ষিতে এবং হাদিসের ভবিষ্যদ্বাণীতে এবং বিভিন্ন মানে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির উদ্দেশ্যে জান্নাতে হুরগালামের নিশায় তারা ইহুদি নিধন করার লক্ষ্যে বন্দি বিনিময় চুক্তি, তারা বন্দিকে ছাড়লো না এবং উল্টো হামাস আবার ইসরায়েলের আক্রমণ করে তাদের নারী এবং শিশুকে তারা হত্যা করলো। এখানে আমার কাছে কথা হচ্ছে, আমি ইহুদি হোক আর কাফের হই আর মুশরিকই হই, তুমি মুসলিম আছো, তুমি মুসলিম থাকো তোমার এরিয়ার ভিতরে। তা আমার কোলের সন্তানকে, আমার স্ত্রীকে তোমরা, আমার দেশের জনগণকে তোমরা মারবা অন্যায় ভাবে, আর কোলের সন্তানকে তোমরা অন্যায় ভাবে মারবা, তোমার তোমার আমি দেশে থাকি, তোমার সহ তোমার দেশের নারী শিশু ঘর বাড়ি কিছু দেবো না। এই লক্ষ্যে ইসরায়েল পুনরায় হামলাটা চালিয়ে তাদের একদম মানে নিশ্চিহ্ন করে দিচ্ছে। এটা একটা সঠিক কাজ হচ্ছে, কারণ সারা সারা যুদ্ধবাজ দাঙ্গাবাজ এই মুসলিম নামক লোকগুলো, যেমন কোরআন বলছে
তোমরা মারো এবং মারো, তোমরা মারো এবং মারো, এবং যখন হারাম মাস পার হয়ে যাবে, তো 4 মাস পার হয়ে যাবে, তারপরে তাদের ঘাটতি পেটে থাকার সুযোগ খোঁজো, পিটমুড়া করে বান্ধব গ্রেপ্তার করো এবং তাদের গিরয় গিরয় মারো এবং মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দাও। এগুলো আসলে মুসলমানদের একগুঁয়েমি নীতি এবং তাদের ধর্মান্ধ পাগল ছাড়া, নির্বোধ ছাড়া কোনো কাণ্ড জ্ঞান নেই এদের। কোনো একের পাগল, জন্মের একটা পাগল এই ধর্মান্ধরা, এদের কোনো বোধ শক্তি নেই। তার খ্রিস্টান এখন তাদের দিতেই হচ্ছে। এই হচ্ছে আমার কথা। না, আপনি অবশ্য একদিক থেকে সঠিকই বলেছেন, কিন্তু দেখুন, ফিলিস্তিনিরা তো ইহুদি। এখন তাদের দোষটা আপনি ধরছেন যে তারা ইহুদি হয়েও ইসলামের জন্য কেন কাজ করছে না। এখন ইসলামের জন্য তারা কেন কাজ করবে? তাদের তো ধর্ম সেটা না। তাদের ধর্ম হলো আলাদা। আর জেরুজালেম যে জায়গাটা, সেটা তো ইসরায়েলের নিজস্ব সম্পত্তি। তাহলে সে তার নিজস্ব সম্পত্তি কেন গাজাকে হস্তান্তর করবে? তাদের পয়েন্ট কিন্তু যুক্তিক আছে, কিন্তু গাজা যেটা করছে সেটা কিন্তু তাদের যৌক্তিক পয়েন্ট না। তারা জোর জুলুম করে নেওয়ার চেষ্টা করছে। এটা আমি এই কারণে বলছি, কারণ কোন একটা জিনিস যখন আপনি নেবেন, তখন আপনাকে অবশ্যই সেটাকে আহ, আপনার ট্যাক্স দিতে হয়। বা আপনি যখন আপনার জমি যখন আপনি কিনছেন, তখন আপনাকে খাজনা দিতে হয়। তো ওরা তো জোর জুলুম করে যেটা গ্রহণ করছে, ওরা তো সেটা কিনে নিচ্ছে না, ট্যাক্স দিচ্ছে না বা নিচ্ছে না। ওরা এটাকে ছিনিয়ে নিতে চাইছে। আর যখন কোন একটা জিনিস ছিনিয়ে নেওয়া হয়, তখন তো আপনার ওইটা ছিনিয়ে নেওয়ার বিষয়টা তো হয় আলাদা রকম, তাই না? তো যখন ছিনিয়ে নেওয়া হবে, তখন তো সেটার জন্য যার কাছ থেকে আপনি ছিনিয়ে নেবেন, সে প্রতিরোধ করবে না। আপনি ধরেন আপনার বাড়ি যেখানে, আপনার পাশে 2 ফুট দূরে গিয়ে আপনি একটা গাছ লাগালেন, তখন সে বলবে যে তুমি আমার জায়গায় কেন গাছ লাগালে? তোমার জায়গায় এত জায়গা থাকতে আমার জায়গায় তুমি কেন গাছ লাগাবে? জিনিসটা খেয়াল করবেন। তাহলে যদি কথাটা এরকমই হয় যে আপনি অন্যের জায়গায় গাছ লাগাতে পারবেন না, তো ঠিক তেমনি ইসরায়েল ইসরায়েলের ঘাঁটি হলো ফিলিস্তিন। সরি, ইসরায়েল বলি কেন, ওই ইসরায়েলের যে জায়গাটা সেটা হলো আপনার জেরুজালেম। তো জেরুজালেম যেটাকে আপনি গ্রহণ করতে চাইছেন, সেটা তো আপনার নিজস্ব জায়গা না, সেটা জেরুজালেমের জায়গা। গাজা আপনি গাজার হয়ে আপনি যদি দখল করতে যান, সেটা আপনার অন্যায় না? তো আপনি অন্যায়টাকে কেন প্রশ্রয় দিবেন? আমি সেটা আমার প্রশ্ন, যে এই বিষয়ে আপনার কিছু বলতে থাকলে বলুন। আপনি কোরআন বলে এবং ইতিহাসও বলে, যখন ফেরাউনের তাড়া খেয়ে লোকজনকে নিয়ে এই যে মরুভূমির ভিতরে আসে, যেটা গা- এবং আরে এইসব ঠিক আছে, এবার আমরা মানুষ আমরা ঠিক আছে, কিন্তু এটা দেখাও যে এটা যে আল্লাহ বলছে সূরা আত-তারিক আয়াত নম্বর 7-এ বলছে যে শীত দ্বারা আর বক্ষপাজরের মধ্যে দিয়ে বীর্য বেরোচ্ছে, এটা কতটা সঠিক? কারণ আমি জানি অন্ডকোষ থেকে বীর্য বের হয়। কার লাইভ আসলো ভাই? আরে না, হামিদ আমি ওই ভাই, যে ফেসবুকে ঢুকেছিলাম, তো ওখান থেকে আওয়াজ আসছিল। আমি দুঃখিত। আপনি কন্টিনিউ করুন। হামিদ ভাই, আমি একটা আপনার ইনবক্সে একটা ভিডিও দিতেছি, আমার একটু বাইরে তাহলে ভিডিওটা দেওয়া লাগবে। মানে এক লোক আপনার যে ইসরায়েলে গেছিল, ওখানের যে অভিজ্ঞতাগুলো উনি ওইটা শেয়ার করছে। তো ওই লোকের মুখ থেকে আমরা অনেক কথা জানতে পারবো।
জি, আপনি দিন, আমি অবশ্যই সেটা শেয়ার করছি। জানেন আচ্ছা, মাওলানা সাহেব হয়তো কোনো একটা কারণে বেরিয়ে গেলেন, তো আমরা ততক্ষণ একটা ভিডিও চালু করি। যে আমি ভুল কাজ করছি স্বীকার করতেছি। আপনার পরিচয় ও নিজের যৌনাঙ্গে বুঝুক নিজের যৌনাঙ্গে সরিষার তেল মেখে ওর পিছনে দিয়ে দেওয়ার ট্রাই করছে। আমার ভাইয়ের ছেলে এখানে পড়াশোনা করে মাদ্রাসায় দিছি যাতে ও একটু ইসলামপন্থী হয় এজন্য দিছি। ও মাদ্রাসা দীর্ঘদিন থেকে পড়াশোনা প্রায় 2 বছর থেকে করতেছে। তার মধ্যে ওরা আবার বোর্ডিং এ নিছে ঈদের আগে। বোর্ডিং এ নেওয়াতে বাচ্চা বাসায় কান্নাকাটি করে বোর্ডিং এ আসবে না ঈদের আগে নেওয়ার পরে আবার এই যে মাদ্রাসা পরশুদিন খুলছে বাচ্চা আসতেছে আজকে বাচ্চা বাসায় গেছে যাওয়ার পরে কান্নাকাটি করতেছে আর হাঁটতে করতেছে। তখন ওর দাদি জিজ্ঞেস করছে বাবা কি হয়েছে, ওর লজ্জায় বলতেছে না শুধু কাঁদতেছে। ওর দাদি এসে আমাকে বললো যে মা দেখো তো ওর কি হয়েছে আগে শোনো তো, আমার কাছে সব কথা শেয়ার করে গেলেন আমার সাথে একটু খারাপ ব্যবহার মানে আমি আমার ছেলেকে লাগাই আমার ছেলে বলতে পারবে আছে এখানে ওই যে ওর সাথে কথা বললো বড় ছেলে ছোট ছেলে তখন ওদের সাথে স্বীকার করলো যে আমাকে এরকম আরো 2-3 দিন করছে আজকেও করছে। ছেলের নাম লাভ ও আমার ভাইয়ের ছেলে। আমি চাচ্ছি এই মাদ্রাসা বন্ধ হোক, আমাদের অনেক শাস্তি চাচ্ছি আবার মাদ্রাসা বন্ধ চাচ্ছি, কারণ আমাদের অনেক মেয়ে বাচ্চা আসে, মেয়ে বাচ্চা তো এখানে নিরাপত্তা নেই, ছেলে বাচ্চা নিরাপত্তা নেই। ওর বাসাও বলছে পাগলাপি ভাই কার নাম থেকে বলেন না বাবার নাম আমি এখন জানতে পারি। আচ্ছা আপনারা কি সত্যি কি জানছেন বলেন তো দেখি। ও যেটা বলতেছে ছোট ভাই যেটা মানে পিচ্ছে যেটা কথা ও আমার ছোট ভাই ও বাসায় যে কান্নাকাটি করতেছে তো এরপর জানতে পারছি ও আমাকে বলছে যে এই হুজুর ওকে রুমের মধ্যে একা নিয়ে ও নিজের যৌনাঙ্গে বুঝুক নিজের যৌনাঙ্গে সরিষার তেল মেখে ওর পিছনে দিয়ে দেওয়ার ট্রাই করছে এবং এটা আরো এর আগেও 3-4 দিন পর ট্রাই করছে। আজকে মানে আমি অনেকবার ট্রাই করছি যে আসতে চায় না আমার ভাই যাতে মাদ্রাসা আসতে চায় না। আমি বলছি কেন বলে না, আজকে কান্নাকাটি করছে আজকে বলছে সব যে এরকম এরকম আগে 3-4 দিন করছে আজকে এরকম করছে। কি চাচ্ছেন আমরা সর্বোচ্চ যে শাস্তি দেওয়া যায় দৃষ্টান্তমূলক হুজুর তোর মাদ্রাসাতে লুচ্চাতে ভরা, মোল্লা তোর মাদ্রাসাতে লুচ্চাতে ভরা, মোল্লা তোর মাদ্রাসাতে ভণ্ডতে ভরা, হায়রে নানান রকম লুচ্চা দিয়া মাদ্রাসা গড়া, নানান রকম বদমাইশ দিয়া মাদ্রাসা গড়া, হুজুর তোর মাদ্রাসাতে লুচ্চাতে যে আমি ভুল কাজ করছি স্বীকার করতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ। তাইলে হামিদ ভাই ওই ভিডিওটা একটু সামনে আনেন তো, ওই যে ইসরায়েল দমনের অভিজ্ঞতা। ওই যেটা আমাকে এখন দিলেন ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসরায়েল ভ্রমণের অভিজ্ঞতা এক লোকের মুখ থেকে শোনা, যেটা সময় চ্যানেল থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা তো রক্ত বেচে মেয়েকে ফিরিয়ে আনলেন ভিডিও। আচ্ছা, ওইটা মনে হয় গতকালকে ভিডিও ছিল না? না না না, ওটা আপনার ভ্রমণের যে অভিজ্ঞতা ভিডিওটা দেখানো হয় নাই তো। ওটা তো আমি গতকালকে রাত্রে সেভ করে রাখছি, এই এখন আপনাকে ওই ইনবক্সে দিলাম, ওখানে লেখাই আছে ইসরায়েল দমনের অভিজ্ঞতা। দেখেন ওই লোকের মুখ থেকে কি শোনা যায়। আচ্ছা, আমি দেখছি।
পেয়েছি আমি। আহ, একটু সময় দিবেন, 2টা মিনিট টাইম লাগতে পারে হয়তো বা, ডাউনলোড হবে তো। অবশ্যই অবশ্যই। তারপর যাই হোক, তা মাওলানা ভাই চলে গেছে না? চলে গেছে, ওনার একটু নেটওয়ার্ক প্রবলেম হয়তো বা। হইতে পারে, কারণ ওনার কথাগুলো ভাঙা ভাঙা আসছে, যার জন্য হয়তো বা সমস্যার কারণে উনি নেটের বাইরে চলে গেছে। যাই হোক, আবার পরে হয়তো বা যুক্ত হইতে পারে। এখন মূল কথা হইছে, ওই যে মাদ্রাসার যে ভিডিওটা দেখাইলেন, এখন ওইরকম তো হাজার হাজার জায়গায় এরকম হয়, কোনোটা হয়তো প্রকাশ্যে আসে, কোনোটা প্রকাশ্যে আসে না, কোনোটা চার দেয়ালের মধ্যেই চাপা থাকে, এরকম অনেক ঘটনা হয়। কারণ প্রত্যেকটা বাবা মারই আশা যে ছেলেটা আলেম হবে, বা ছেলেটা আলেম হইলে ছেলেটার সাথে সাথে আমরাও জান্নাতে যেতে পারবো, এরকম কতগুলো বিশ্বাস বাবা মার মধ্যে কাজ করে। আর মূল কথা হইছে, তারপরও সন্তান এমন একটা জিনিস যে তার উপরে যে নির্যাতন গুলো হইতেছে, আজকে হয়তো সে স্বচক্ষে দেখে বা শুইনা, যার জন্য আজকে এই পদক্ষেপটা নিতে সে বাধ্য হইছে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যে শিক্ষক হিসেবে পিতার সমতুল্য, এক কথায় বলা যায়, তারা যাদের কাছে সন্তানের সুরক্ষার দায়িত্ব থাকে, তারাই যদি এই ধরনের কাজ করে, তাইলে ওই শালাদের কি বলবেন, জানোয়ার ছাড়া তো আর কিছু বলা যায় না, যে অমানুষের থেকেও খারাপ যারা বাচ্চাদের সাথে এই ধরনের কাজ করে। আসলে এদের কাছে ইমান বলতে ইমানদণ্ড, ইমান বলতে এদের কাছে ইমানদণ্ডটাই হলো ইমান। তো ইমানদণ্ড ব্যবহার করাটাই ইমানের সঠিক ব্যবহার বলে এরা মনে করে। যদি তাই না হয়, তাহলে দেখুন, এই নারীদের সাথে ইমানদণ্ড ব্যবহার, বাচ্চাদের সাথে ইমানদণ্ড ব্যবহার করাটাকেই কিন্তু আমরা দেখছি প্রত্যেকটা মুমিন ব্যক্তির কাজ। যারা নামাজ পড়াচ্ছে, যারা মানে ছাত্রদের পড়াচ্ছে, তারা কিন্তু তাদেরকে বলৎকার করছে, ধর্ষণ করছে। তাহলে এখানে কি এটাই প্রমাণ হয় না যে এটাই তাদের কাজ? অসভ্য ব্যক্তি হইলে তো অসভ্যর কাজ অসভ্যর মতোই হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারপরও মাদ্রাসার সব হুজুর তো এক না, ওর ভিতরেও তো ভালো সংখ্যক কিছু হুজুর আছে। সব হুজুর তো আর একরকম কাজে জড়িত না, কিন্তু এখন ভালো যারা আছে হয়তোবা তাদের জন্যই, হয়তোবা শিক্ষা ব্যবস্থাটা বলেন বা মাদ্রাসাটা বলেন, হয়তোবা তাদের জন্যই টিকে আছে। এখন সব হুজুর যদি খারাপ হয়, তাইলে তো আর সেখানে একটা প্রতিষ্ঠান থাকে না, সেখানে তো প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যায়। এখন ভালো যারা আছে তারা যদি এই জিনিসটা মনে করেন নিয়ে প্রতিবাদ করে, বা এই জিনিসটা যদি সঠিক বিচার করে, তাইলে আশা করি এ ধরনের কাজ হয়তো বা হবে না। কিন্তু এখন এটা নিয়ে তো আর প্রতিবাদ করার মতো কোনো কোনো জায়গা বা কোনো কিছুই দেখি না। হয়তো বা আজকে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে, কালকে সে ছাড়া পেয়ে যাবে, পরে সে আবার আর একটা জায়গায় গিয়ে মাস্টারি করবে। বা অনেক হুজুরদের তো বরখাস্ত করা হয়। তাইলে এই ধরনের যে কতগুলো এই যে নোংরা কাজ বা নোংরা চিন্তাধারা, এগুলা তো মনে করেন একটা সভ্য মানুষ হিসেবে তো কোনো সাপোর্ট করার তো কোনো যুক্তিই আসে না। কারণ যে ওই কথায় বলে না, যে ওই মানুষের বাড়ি ভালো মন্দ খায়, ভালো মন্দ খাওয়ার পর বউ কাছে না থাকলে যে কাজগুলো করে, সেই কাজগুলো হয়তো বাচ্চাদের দ্বারা উনি সম্পন্ন করে। তাইলে এদের যা উচিত, যেটা বিচার, সেই রকম যদি একটাকে যদি সঠিক বিচার করে, একটাকে দিয়ে আরো 10টাকে শিক্ষা দেওয়া যায়, তাইলে এই কাজ তো আর নতুন কিছু না। তাইলে এটা নিয়ে তো মানুষ সমালোচনা কম করে না। তারপরও তো মনে করেন এই দিক থেকে তো তারা আপনার সচেতন না, যে এই কাজটা যে আমি করতেছি, আদৌ কি আমি কাজটা কি ঠিক করতেছি কি, তা এই কাজটার আমার পরিণাম কি হবে। যেহেতু সে একজন বিশ্বাসী মানুষ, আল্লাহ তাআলাকে ভয় করে, নবীর শিক্ষাকে সে মেনে চলে, তাইলে সেখানে আজকে তার সেই শিক্ষার মর্যাদা কি সে রাখতে পারতেছে? তাইলে তো আজকে সে একটা ঘৃণিত ব্যক্তি হিসাবে মানুষের কাছে, মানে একটা ঘৃণিত মানুষ হিসেবে গণ্য হইতেছে। এইটাই তো বাস্তব। ঠিকই বলেছেন। আসলে যেগুলো যে কি বলবো, আবার কিছু মুসলিমরা কিছু কাণ্ডকাট করছে। আপনাকে আমি একটু একটা লাইভের কিছু অংশ শোনাই, ঠিক আছে? শুনলে আপনি বুঝতে পারবেন, ভয়েসটা শুনুন। ঠিক আছে?
তুমি যাও ইমানটাকে সাইড করে রাখো। তখন গ্রাম আসে ধর্ষণ করতেছে, ঠিক আছে? এই যে জল পেতে 8 জন পুরে জল পেতে পেতে একাধিকবার একজন মহিলা কর্মীকে ধর্ষণ করেছিল, ওটা নিয়ে এসে ধর্ষণ করেছে না? ওটা তো তোমার বানানো খবর, তুমি নিজে বানিয়েছো। তুমি আমাকে বলো মসজিদের সিঁড়িতে যে ইমামে যে হালালাটা করলো 2 ঘন্টার জন্য চুক্তি করে, তা এখন তুমি তোমার মাকে ক ঘন্টার জন্য চুক্তি করে করবে বলো? তোমার বাপ তুমি তালাক দেয়, তোমার বাবা বললাম না নিয়োগ করা হলে তোর বাচ্চা না হয়তো আমাকে ডাক দেবে। আমি গরুর মাংস খেয়ে এমন বীর্য ঢালবো না, একবারে জোড়ায় জোড়ায় বাচ্চা হবে। আমরা গরুর মাংস খাই, তাহলে শক্তি। ওটা তো যাদের বাচ্চা না হয় তাদের ক্ষেত্রে, কিন্তু হালালা তো তোমার সবার ক্ষেত্রে। এখন তুমি তোমার মাকে কি হালালা করবে নাকি মসজিদের ইমামকে দিয়ে ওই তোদের অবস্থা খারাপ হয়ে গেছে, আর আমরা খাই গরুর মাংস, না না, ঠিক আছে? এক মিনিট গরুর মাংস খেয়ে যে এই যে আলিমোহিত জোড়া জোড়ায় বাচ্চা হবে। ঠিক আছে, বাচ্চা বাচ্চা জোড়ায় জোড়ায় বাচ্চা হবে, যেন মনে হয় ই পয়দা করছে, ছাগলের বাচ্চা পয়দা করছে, জোড়ায় জোড়ায় পয়দা। আরে কার নেটে হ্যাঁ, কেমন শুনলেন বলুন? জোড়ায় জোড়ায় বাচ্চা হবে, গরুর মাংস খায়। না আবার বলছে কি যে গরুর মাংস খাই এমন বীর্য ডালবো না, তাইলে এই শালা কে ভাই? শালার কপালে জুতা মারেন। তাহলে সমর্থন আরেকটু শুনবেন করেন নাকি? আরেকটু শুনবেন? এখানে আরো মজার ঘটনা হচ্ছে। একটু শুনেন, ভাই। একটু শুনেন, ওই আরেকটু শুনেন, আমি ওই চালু করে দিই। শালার কথা কি শুনবো বলে? শোনেন না, হাসতে হাসতে আপনার পেট ব্যথা যদি না হচ্ছে আজকে, আপনি একটু শুনেন। কোথায় হারে যায় নাই, আমরা কোথায় হেরে গেছি। যুদ্ধ তো চলবে, অতীতে চলছিল, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলবে। হক লড়াই তো থাকবেই, ঠিক আছে? আমরা সত্যের না আর কদিন আর কদিন বাদে আর চলবে না, কদিন বাদে গাজা বলে কিছু থাকবে না। গাজাটাকে বাজা বাজিয়ে দিয়েছে সময় দিয়েছে গাজাটা। পাকিস্তানের সৈনিকদের মারে, ভারতের হিন্দুরা তো একবার কচু কাটা করবে, ঠিক আছে? কোথায় করেছে? কোথায় করেছে? তুমি বলছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে ঠিক আছে ঠিক আছে, তুমি বলছো যে গরুর মাংস খেয়ে মুসলিমদের গায়ে হেভি শক্তি হয়। যদি তাই হয় তাহলে গাজায় তো মুসলিম আছে, গাজা তো ভর্তি ভর্তি মুসলিম, তাহলে তারা ইসরায়েলের সঙ্গে পেরে উঠছে না কেন? বা ইসরায়েল কবে পারবে? কবে পারবে? আরে কবে পারবে? ওরা তো পালাচ্ছে, একটার পর একটা গাজার শহর ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল তো মেরে মুড়ে শেষ করে দিয়েছে। ভবাফির হয়ে গেছে সব আর কি, তো যুদ্ধ করবে। চলতেছে ভাই এখন গরুর মাংস খায়। ওই আলিমোহিতকে সরান ভাই। ইহুদিরা গরুর মাংস খায়, শুকরের মাংস খায়, ওরা জয় শ্রী রামও বলে। ওই জন্য আমরা ইহুদিদের সাথে। হ্যাং করিস না। জয় শ্রীরাম বলো, আলী মোহিত তোমাকে সাথে নিবার। এই জন্য তো ইসরায়েল তোমাদেরকে ভারতের কাছে পাঠাচ্ছে, যাতে তাড়াতাড়ি গিয়ে এইবার তাহলে যদি আচ্ছা ইসরায়েল গরু মাংস খায়, আসলে আমার ডিভাইসটা হ্যাং করছে, তো এর জন্য আমি মানে বন্ধ করতে লেট হচ্ছিল। আর আমি এদিক দিয়ে ওই যে টেলিগ্রামে ভিডিওটা রেডি করছিলাম, তো আসলে ভিডিওটার এখনো কেন যে রেডি হচ্ছে না আমি বুঝতে পারছি না। এখানে অনেক স্লো কাজ করছে নেট হয়তো। নেটে মনে হয় সমস্যা হইতেছে, বুঝছেন ভাই? আজকে আলোচনা ওই জন্য কেমন জানি হইতেছে। ভিডিওটা কোনোভাবেই মানে রেডি করতে পারছি না। আসলে ওই যে লোকটার সাথে কথা বলতে আছে, কি নাম জানি বললো, কি মোহিত না জানি কি, ভারতের যেভাবে কথা বলতে আছে ভাই, এরে আপনি কি বলবেন বলেন না, কারণ পাবলিক প্লেসে বসে এটা হলো নাকে দড়ি বাঁধা উট, এদেরকে আমরা বলতে পারি নাকে দড়ি দেওয়া উট। কথা বুঝতে পেরেছেন? আর যারা নাকে দড়ি দেওয়া উট হয় না, তারা আসলে সত্যটাকে গ্রহণ করতে পারে না। আর ভিডিওটা রেডি করতে পারছি না, ভিডিওটা এখান থেকে মানে আমার এখান থেকে ফোন থেকে চলে গেছে, কিন্তু ওই ডিভাইসে রেডি করতে পারছি না, বুঝতে পেরেছেন? তারপরে আমি আরেকবার একটু ট্রাই করি, এখান থেকে আরেকটু ট্রাই করছি। আসলে বুঝলাম না আজকে এত স্লো কাজ করছে।
আসলে এখন কেউ আসবে মনে হয়, নেটওয়ার্কের অবস্থা বেশি খারাপ। আচ্ছা, আমি আরেকবার ভিডিওটা আপলোড করা যায় কিনা দেখি। সমস্যা হইতেছে। 16 মিনিটের ভিডিও এখানে আপলোড হবে না। তো বড় ভিডিও তো এটা আপলোড করতে পারছিলাম না, এখন এমনি প্লে দিই, দেখি নেটওয়ার্কের নেয় কিনা। অনেকক্ষণ পরে সাপোর্টিং নিয়েছে। সেখানে রাস্তায় তারা এটা নামাজ সমস্যা পড়ছে। হইতেছে আমি ভাইয়া। যেখানে স্টেজে চলছে দেখুন, কিন্তু এখানে শো করছে না। ছোট চোখ, চ্যাপটা চ্যাপটা নাক, কিলবিল কিলবিল করে যেন আমার পেছনে ঘুরছিল আর পিটপিট পিটপিট করে তাকিয়ে দূর থেকে দেখছিল। আমি একটু ইসরায়েল প্রসঙ্গে আসতে চাই। আপনি ইসরায়েলে গিয়েছেন, ইসরায়েলে ঘুরেছেন। আসলে ইসরায়েলে গিয়ে ইসরায়েল সম্পর্কে আমরা যেভাবে দেখি, বাস্তবিকভাবে আপনি কতটা কি দেখেছেন? আমি অনেক ভালো লেগেছে। অনেক ভালো I লেগেছে। really liked it. And one of the safest country in the world. আপনি ইসরায়েলকে বাইরে থেকে যেভাবে দেখছেন, এটা সেরকম নয়। পৃথিবীর নিরাপদ দেশ কয়েকটি দেশের মধ্যে একটি দেশ ইসরায়েল। কয়েকটি দেশের মধ্যে সিঙ্গাপুর, ইসরায়েল, জাপান, কোরিয়া, এরা অত্যন্ত নিরাপদ সার্বিকভাবে। এমনকি আমার যে দেশে আমি বসবাস করি, অস্ট্রেলিয়াও এত নিরাপদ নয়। ইসরায়েল ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমরা তো এই ইসরায়েল প্রসঙ্গে যেটা দেখতে পাই যে প্যালেস্টাইনের আগ্রাসন, হ্যাঁ, বা আমরা নিউজ মিডিয়া যেগুলো দেখি, ইসরায়েলে তো অসংখ্য মুসলমান আছে, তারা কেমন আছে, আপনি কেমন দেখে এসেছেন? খুবই ভালো আছে। আমি মনে হয় আমার ভিডিওতে আমি প্রমাণ দিয়েছি, ওপেন রাস্তায় একজন ট্রাক ড্রাইভার তার ট্রাক দাঁড়া করিয়ে সেই ট্রাকের ছায়াতে সে তার জোহার ওয়াক্তের নামাজ পড়ছে ইসরায়েলের মাটিতে, তেল আভিভে, যেটা 1948 জাতিসংঘ যে 56% যে ল্যান্ডটা ইসরায়েলকে দিয়েছে, আরবরাও কিছুটা মেনেছিল, যদিও পুরোটা মানেনি। তারপরের দিনই তারা যুদ্ধ শুরু করলো। আমি সেই ইসরায়েলের কথা বলছি, সেই 56% যে ল্যান্ড, সেই ল্যান্ড আমি দখলকৃত সেই ল্যান্ডের কথা বলছি না। দখলকৃত তো সেখানে মুসলমান বেশি। আমি বলছি যেখানে ইহুদি সংখ্যা বেশি, ওখানেই আরবের বা মুসলমানরা সেখানে রাস্তায় তারা নামাজ পড়ছে প্রকাশ্যে, যেটা আমার গা ছোঁয়া দেশ ভারতেও এখন ভয় হয় পড়তে। এবং কিছুদিন আগে রাস্তায় নামাজ পড়াকে কেন্দ্র করে ভারতের দাঙ্গা ফাসাদ হয়ে গিয়েছিল। তাহলে আমি ইসরায়েলকে দুষবো কেন? আমার গা ছোঁয়া দেশ ভারতকে দেখলেই তো হয়ে যায়। আপনি আল আকসা মসজিদে গিয়েছেন, আমরা দেখতে পেয়েছি যে অনেক সংবাদে আসে যে মুসলমানদেরকে আল আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় না বা বাধা দেওয়া হয়। সেক্ষেত্রে আসলে বাস্তবিকভাবে আপনি কি দেখে এসেছেন? আল আকসা মসজিদ কেন্দ্রিক ঘটনা যা প্রকাশ হয় বা প্রচার হয়, তা কতটা সত্য বা যুক্তিগত? না, এটা একদম বাজে কথা, একদমই বাজে কথা। ওখানে নিয়ম হচ্ছে যে নিরাপত্তার খাতিরে যে কেউ মসজিদুল আল আকসা কম্পাউন্ডে অথবা সেই কম্পাউন্ডে ঢুকতে গেলে আপনাকে মুসলমান প্রমাণ করার জন্য একটা সূরা পড়তেই হবে। আচ্ছা, প্রথমত ওরা সূরা ইখলাস, কিন্তু আমাকে যিনি পড়াচ্ছেন তিনি কিন্তু একজন ইহুদি আর্মি বা পুলিশ। সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফাতিহা, এই তিনটা পড়ার পরেই সেই ঢুকতে পারবে। ভাগ্যিস আমার স্ত্রী ভেরোনিকা আমিনের মুখস্থ ছিল সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, ওকেও ঢুকতে দিয়েছে। তার মানে ওরা জানে কিন্তু যে মুসলমানদের ওদের কোরআনটা ওদের পড়া আছে, ওরা টেস্ট করে করে ঢুকায়, যে কয়েকটা ওদের গেট আছে। এবং আমি মনে করি দিস ইজ ফর নিরাপত্তা, মানে শুধুমাত্র মুসলমানরা যেন সেখানে প্রবেশ করতে পারে, শুধু মুসলমানরা। এবং দুপুরের দিকে সম্ভবত 1টা থেকে 2টো, 1 ঘন্টা শুধু অমুসলিমদেরকে
পরিদর্শনের জন্য সেখানে ঢুকতে দেওয়া হয়। সেই ভিডিওটাও বনিয়ামিন করিয়ে দেখিয়েছে দুপুর 1টা থেকে 2টো। আর আমার বাসাটা ছিল, আমি যেখানে ছিলাম, মসজিদুল আল আকসার পাশে, যার ফলে প্রতিদিনই গিয়ে আমি ওখানে নামাজ পড়ার জন্য আল্লাহ যেন আমাকে সুযোগ দেয়, আমি যেন নামাজ পড়তে পারি। আমাকে তো বাধা দেয়নি। ওরা চোখ দেখলে, মুখ দেখলে বুঝে এই মালটা কি মাল। এই মালের মাথায় চেহারা যদি জাল থাকে, ওকে ঢুকতে দেবে না। এবং আমি মনে করি এটা খুবই ভালো কাজ করছে ফর সিকিউরিটি, আমার ইসলামের, মুসলমানদের নিরাপত্তার জন্যই তারা এটা করছে। ইসরায়েলের মানুষ কি বাংলাদেশকে চিনে এবং তাদের আসলে বাংলাদেশিদের সম্পর্কে অভিজ্ঞতা কেমন বা তাদের মন্তব্য কি? খুব ভালো চিনি, তাই খুব ভালো চিনি। এটাকে ভালো করে চিনিয়েছে আমার গেল প্রধানমন্ত্রী জাতির আব্বার মেয়ে, উনি গোপনে ডিপ্লোম্যাটিক রিলেশন না থাকলেও কিন্তু ব্যবসা চালিয়েছেন ভালোভাবে ওদের সাথে। একটাই শর্ত ছিল, দিদি পারিস যদি তোর পাসপোর্ট থেকে আমার নামটা একটু মুছে দিস। ওর পাসপোর্টটা থেকে নামটা মুছে দেওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে। বাংলাদেশের পাসপোর্টে এখন ইসরায়েলে যাওয়া নিষেধ, এটা নেই, কিন্তু এটা নেই, এটা এখন নেই। নাগরিক যারা ইসরায়েলের, তারা কি বাংলাদেশ সম্পর্কে জানে কিনা, তাদের অভিজ্ঞতা কেমন, বা তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশিদের সম্পর্কে আসলে বা তাদের মনোভাব তারা চেনে বাংলাদেশ কি রেসপেক্ট করে। এবং 1971 দেশ স্বাধীন হওয়ার পরে যে কয়েকটি দেশ তারা মানে আমার এই জন্মদেশ, আমার বাংলাদেশকে মানে স্বীকৃতি দিয়েছে, রিকগনিশন দিয়েছে। ইসরায়েল ওয়ান অফ দেম। ইসরায়েল স্বীকৃতি দিয়েছিল। ইসরায়েল বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিকামী জনতাকে সমর্থন দিয়েছিল। আপনি হ্যালো, হ্যাঁ, আমার এখান থেকে প্রবলেমের কারণে ভিডিওটা চলে গেছে। সেইটাই ভাই, তো আমি যেটা বলেছি ভাই, যে ইসরায়েলে যাওয়ার জন্য কিন্তু পাসপোর্ট থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, সেটা কিন্তু একটু আগে এটা ক্লিয়ার করে দিল। সেই জন্যই তো বলছি, ভিডিওটা যদি সম্পূর্ণ দেখা যায় তো তাহলে কিন্তু আরো অনেক কিছু তো সত্যি সঙ্গে আমরা নেট যেহেতু ডিস্টার্ব করছে, আজকে আমরা পুরোটা শোনাবো। পুরোটা শুনবেন? পুরোটা শুনলে ক্লিয়ার হবেন। কিন্তু নেটেই তো ডিস্টার্ব করে, তাহলে নেটে ডিস্টার্ব করলে আপনার পুরোটা কিভাবে শোনা যায় বলেন? সেটাই তো, নেটে প্রচুর ডিস্টার্ব করতেছে আজকে। না তাহলে থাক ওটা, তাহলে ভিডিওটা আমার কাছে সেভ করা আছে, অসুবিধা নাই, যখন তখন খুশি ওটা দেখা যাবে। আমার কাছে ওটা সেভ করা ভিডিও। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা আজকে লাইভটা এখানে ক্লোজিং টেনে দেই, আজকে শেষ করে দিই এখানে। হ্যাঁ, আজকে আর 10 মিনিট 15 মিনিট থাকি, তারপর আমরা তাহলে 1.5 ঘন্টা হবে। কারণ মূল কথা হয়েছে কি, আজকে তো এমনিও আলোচনায় অনেক সমস্যা হয়েছে, আলোচনাও আজকে ঠিক মতো করতে পারি নাই, তারপর ভিডিও গুলোও আজকে ঠিক মতো আনতে পারি নাই, যেহেতু নেটের ব্যাপার। এই জন্য হয়তো বা যারা এই লাইভটা দেখছে বা দর্শকরা অনেকে হয়তো বা অনেক কিছু মন্তব্য করতে পারে, এটি স্বাভাবিক। না না, যত ছোট লাইভ হবে তত মানুষ বেশি দেখবে, কথা বুঝতে পেরেছেন? না সেইটাই, আমাদের লাইভ যত ছোট হবে তত মানুষ বেশি দেখবে। আমরা বেশি না ভাই, 2 ঘন্টা হাইয়েস্ট যথেষ্ট। আর জুমার দিন যাই হোক, ওটা ব্যাগে আলোচনা করব।
ব্যাকে এখানে কিছুক্ষণ আলোচনা করব, তারপর এখানে আরো জিনিসটা আরো কিভাবে লাইভটা সামনে আগাই নেওয়া যায় এই জন্য। কারণ আজকে আলোচনায় একটু মুডটা অন্যরকম হয়ে গেছে। মাওলানা ভাই আসছিল, সেও আলোচনাটা আজকে ঠিক মতো করতে পারে নাই। আর ইসরায়েলের ব্যাপার ওই লোকটার মুখ থেকে যা শোনা গেছে, এতে কিন্তু অনেক কিছুই ক্লিয়ার যে ওখানে যেতে পারবে। এখন যদি গিয়ে ইসরায়েলকে বাঙালিরা ধ্বংস করতে পারে, অসুবিধে কি? কইরাও যদি একটা দেশকে উদ্ধার করতে পারে, ভালো। এ ব্যাপারে এখন কি আপনি সমর্থন করেন না? ইসরায়েলের ভিসা দিয়ে ইসরায়েলে যাবে, আবার ইসরায়েলকে ধ্বংস করবে, মানে বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল না? অন্যরকম কি ভাই? কইর তেলে কই বাজে, কথায় আছে না যে ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ বাজে। এটা তো মিথ্যা কিছু না ভাই, তাইলে অসুবিধে কি? এখন একটা কথা আছে না যে ওই আপনার যে পাশের দেশে প্রতিবেশী দেশ, সেখানের সাথেও তো সম্পর্ক বর্জন করার কথা বলে, যে ভারতকে বয়কট করুন। এখন ইসরায়েলের পণ্যও তো বয়কট হয়ে গেছে, যার জন্যই তো অনেক জায়গায় ভাঙচুর হইতেছে। তাইলে বয়কট কি আর হয়? ওটা তো ভাই হয় লুটপাট। এটা তো আর অবাস্তবের কিছু না। অবশ্যই অবশ্যই। কারণ লুটপাট কইরা আর মারামারি কইরা কোনো জিনিস কখনোই কোনোদিন সংশোধন হয় না। কারণ কি, আমরা বাঙালিরা আমরা এটা একটু কম বুঝি, আর অল্পতেই রক্ত গরম। যাই হোক, এটা আর বেশি কথা বলতে চাই না। এখন মূল কথা হইছে, যাতে মানুষ যখন উদ্যোগ নিচ্ছে, অসুবিধে কি? আমাদের দেশ থেকে মানুষ যারা যেতে চায় যাক, গিয়ে যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে। তবে বেশি সবচেয়ে কষ্টের ব্যাপার এইটাই যে বাচ্চাগুলোর দিকে তাকাইলে ভাই সেটা ঠিক থাকা যায় না, যে তারা কতটা কষ্ট পাইতেছে খিদায় দিনের পর দিন। তাইলে আমি নিজেকে দিয়েই তো আমি নিজে বুঝি যে আমার বাচ্চাটা যদি না খাইয়ে থাকে আমারও যেরকম কষ্ট লাগে, ওই যে মা বাবা যারা আছে তাদের তো ঠিক ওইরকম কষ্ট লাগে যে তাদের বাচ্চা না খাইয়ে রইছে, কান্নাকাটি করতেছে, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। এটা দেখলে ভাই চোখে পানি চলে আসে, যেটা অবশ্যই। মানুষ হিসাবে মনে করেন ভাবতে গেলেও অনেক সময় নিজের চোখেই পানি আসে। কারণ আমাদেরও তো মা বাবা আছে, তারাও যদি ওইরকম আর্তনাদ করে আমাদেরকে নিয়ে, তখন তো জিনিসটা ওই একই তো সিমটম হয়ে দাঁড়ায়। তাইলে এই কষ্ট থেকে বাচ্চাগুলা মুক্তি পাক, তারা খাবার পাক, তারা স্বাভাবিক জীবনে আবার ফিরে যাক, দেশটা স্বাধীন হোক, এইটাই তো আমরা কামনা করি। সেখানে কোনো ধর্ম দেখতেছি না, মানুষ হিসেবে সেইটাই বলতেছি যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, এইটাই তো আমাদের বড় পরিচয়। এখন আজকে অমুকে অমুক ধর্ম, তমুকে জি। তমুক ধর্ম, এটা বড় জিনিস না। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে, এইটাই বড় ব্যাপার। আজকে একটা মুসলিম হইলেও সে যদি বিপদে পড়ে, তার পাশে যাওয়াটা প্রয়োজন। কারণ শত্রুতামি বা শত্রুতালি বা মানুষের ভিতরে ভুলভ্রান্তি থাকবে, ভুলভ্রান্তি না আছে এমন কোনো মানুষ তো আর পৃথিবীতে নাই, হয়তো কম বেশি। আবার এই ভুলভ্রান্তির ভিতর থেকেই কিন্তু আমাদের চলতে হয়। যাই হোক হামিদ ভাই, 20 মিনিট আর 10 মিনিট থাকি, তারপর লাইভটা ক্লোজ করি নাকি? জি। তো এখানে যে বিষয়টা আমরা কথা বলছিলাম, তো এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন যে এখান থেকে গিয়ে একটা দেশে অন্য একটা দেশ, সেখানে গিয়ে অস্ত্র জোগাড় করা, তারপরে সেখানে যুদ্ধ করা, যুদ্ধ করে সেখানে জয়ী হওয়া, এটা কোনো চারটেখানি বিষয় না। যদি বাঙালিরা এগুলো করতে পারে, তাহলে যে কথাটা আছে না, বাঙালি বাঘের বাচ্চা, তাহলে এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে যাবে, তাই না? তা তো আর ঠিকই, যদি করতে অবশ্যই পারে, অবশ্যই অবশ্যই। তাহলে বোঝা যাবে যে বাঙালি যারা আছে এগুলো বাঘের বাচ্চা না, এগুলো কুত্তার বাচ্চা। ভাই আগে ওইটা বইলেন না, ঘটনা হইছে যে
আপনিও বাঙালি, আমিও বাঙালি, বা যে ভাইরা যাচ্ছে ওখানে তারাও বাঙালি। তাইলে তারা যদি আরে ভাই, যাই হোক আমরা তারপরও বাঙালি হলেও আমরা তো আর যাচ্ছি না যে ইসরায়েলের না বিপক্ষে কথা বলতে, কিন্তু যারা যাচ্ছে না ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে আমি তাদেরকে বলছি। তা তো ঠিকই, তারপরও তারা তো আমাদেরই ভাই, বা তারাই তো আমাদের বোন। তারপর তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত না, সেইটা বুঝছি। আর দেখুন, সাপোর্ট করা তাদেরকেই যায় যারা সাপোর্টের যোগ্য। এবার আপনি কিছু উটকো নাস্তিক ব্যক্তিদেরকে আপনি সাপোর্ট করবেন, এটা তো আসলে সাপোর্টের যোগ্যতা ওরা রাখে। দেখুন, একটা ব্যবসায়ীকে তার সর্বস্ব হচ্ছে, সেই ব্যবসায়ীটা তিল তিল করে টাকা জমিয়ে অথবা বাবা মার সম্পত্তিকে কিছু অংশ বিক্রি করে সেই টাকা দিয়ে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে দুটো ডাল ভাত খাওয়ার জন্য। তো সেই ডাল ভাত খাওয়ার জন্য যে ব্যক্তিটা ব্যবসা দাঁড় করো, তার ব্যবসা প্রতিষ্ঠানকে ভেঙে কোন উগ্রতাটা তারা প্রকাশ করতে চাচ্ছে, কোন দেশকে তারা সঠিক রাস্তা দেখাতে চাচ্ছে? আদৌ কি এতে ওই দেশের কোনো উন্নতি হচ্ছে বা কোনো ক্ষতি হচ্ছে? হচ্ছে না। তাহলে যেই যে এখানে কোনো কাজ হচ্ছে না, তাহলে সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করার কোনো প্রয়োজনই নেই। যেখানে আপনি শত চেষ্টা করেও ইসরায়েলের একটা চুলও ছিঁড়তে পারছেন না, মানে যেহেতু কথাটা অন্যদিকে চলে যাচ্ছিল, তো আমি একটু ঘুরিয়ে নিলাম যে আপনি একটা চুলও ছিঁড়তে পারছেন না। তো সেখানে কোন হিসাবে এই উগ্রতা দেখাচ্ছে আর কোন কারণে উগ্রতা দেখাবে? যাই হোক ভাই, কথায় বলে না যে আপনি যদি যুদ্ধ করেন, আপনার যদি উগ্রতা দেখানোর এতই শখ, আপনি যান ইসরায়েলে, যান গাজাতে, যান গাজার পক্ষ থেকে যান, গাজা থেকে গিয়ে অস্ত্র নিয়ে আপনি ইসরায়েলে যুদ্ধ করতে ঢুকে যান, তখন এটা আপনার সাহসিকতা দেখানো হবে। আর মনে করেন দূর থেকে ঢিল মেরে, মানে সাগরের ওই পারে হচ্ছে যুদ্ধ, আপনি সাগরের এই পার থেকে ঢিল মেরে বলছেন আমি যুদ্ধে যোগদান করেছি, আমি ওই ঢিল মেরে একজনকে মেরেছি, অথচ ওখানে কারো কোনো বাল ছিঁড়াও গেল না। তাহলে সেই যুদ্ধের দামটা কি? কথা শুনে এখন প্রথমবার আপনি বলতে যেটা চাইনি, দ্বিতীয় বলছেন যেটা বলছেন ভাই, কথাটা তো ক্লিয়ার কথা, এটা তো আর না বোঝার মতো কোনো কথা না, এটা তো বুঝি ভাই। তারপরও যার যেটা শখ বা যার যেটা ইচ্ছা সেটা তার পূরণ করা উচিত। তারপরও যুদ্ধ করতে না পারুক, তারপর যদি তাদের পাশে দাঁড়ানোটাও তো একটা বড় কিছু, আমি এটা মনে করি। হয় তাহলে তাদের বউ বাচ্চারা গাজাতে টাকা পাঠায়। এতই যখন তাদের চুলকানি, এতই যখন তাদের ইচ্ছা, পাঠাক টাকা। দেখি তাদের কত টাকা হয়েছে, কত ক্ষমতা হয়েছে, আমরাও দেখতে চাই। দেখি তারা কত পাঠাতে পারে। পাঠাক। আরে ভাই, টাকা উপর 1000 মানুষ যদি, না আমি বলি শুনেন, যেখানে এই ঘটনাগুলো হয়েছে, যদি 10,000 করে প্রত্যেকটা ব্যক্তি দেয়, কমপক্ষে 50,000 মানুষ আন্দোলনে নেমেছে, এই উগ্র নাস্তিক 50,000 সারা বাংলাদেশে। 10,000 করে দিলে 10 কোটি টাকা, এই 10 কোটি টাকা যদি ইসরায়েল গাজা পায়, তাহলে তাদের আর্থিক কতটা সহযোগিতা হবে আপনি চিন্তা করতে পারেন? একবার আমি একটা অন্তত বাস্তব তাদের অভিজ্ঞতা বলি। শরণার্থীদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে এক মাসের। এই যেমন একবার শোনেন, তুরস্কে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হয়েছে, এখন ওখানে তো মানুষ অসহায় ছিল, তখন তো স্টুডেন্ট ছিলাম, যে যেরকম পারছে ওইরকম ভাবেই কিন্তু সাহায্য করছি। তাতে সেখানে বিভিন্ন সংস্থা থেকে কিন্তু সাহায্য দেওয়া হয়েছে, যার জন্য তাদের কিছুটা হইলেও কিন্তু উপকার হয়েছে। আচ্ছা,
এখন যাই হোক, লাইভটা ক্লোজ কইরা দেন, যেহেতু নেটে অনেক সমস্যা করতেছে। তো ঠিক আছে, আমরা আজকে ইসরায়েলের বিষয়বস্তু নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে উপস্থাপন করলাম। তো পরবর্তী লাইভে আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।